নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হলো এই যে গতকাল 4 মে যে রেজাল্ট বেরিয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের। আজকে সত্যি মানে বুকের ভেতর থেকে মনে হচ্ছে একটা যেন পাথর নেমে গেল। শুধু আমার না, গোটা পশ্চিমবঙ্গবাসী সাধারণ জনগণের যে বুকের ভিতরে অব্যক্ত যন্ত্রণা বেদনা ছিল তা দূর হলো। আমরা স্বাধীনতা দেখিনি, কিন্তু আজ যেন পশ্চিমবঙ্গবাসী নতুন করে স্বাধীনতা পেল, নতুন করে স্বাধীনতা পেল, মানুষের যন্ত্রণার মুক্তি হল। আজকে সাধারণ মানুষ রাস্তাঘাটে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে বলছে ডান বাম নির্বিশেষে, যেটা আপনি যে শব্দ আপনার কানে ঢুকলে বিষের মতো মনে হতো, সেই জয় শ্রীরাম আজকে মানুষ মুখ ফুটে বুক ফুটে বুক চিতিয়ে বলার সাহস রাখছে। ধন্যবাদ পশ্চিমবঙ্গবাসীকে। আর সবচেয়ে বড় ধন্যবাদ যে কেন্দ্রটার দিকে আমি অধীর আগ্রহে তাকিয়েছিলাম, পরিবর্তন হবে কি হবে না এটা আমার মনে সন্দেহ ছিল, তবে জোর ফাইট হবে এটার ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। কিন্তু আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে অভয়ার মায়ের যে সিট রত্না দেবনাথের সিটটা যেন পানিহাটিবাসী যেন ওনার হাতে তুলে দেন, মোদির হাতে তুলে দেন। সেটা আমি সবচেয়ে বেশি খুশি, ওই সিটটাতে উনি জিতেছেন। এরপর আসি দিদি, মানে মমতা দি। আপনি ভাবুন তো, আপনি নিজেও একান্তে নিজের মনে মনে ভাববেন একবার, হয়তো মুখ ফুটে আপনি কিছু বলছেন না মানুষের কাছে, কিন্তু আপনি নিজেও মনে মনে বিশ্বাস করেন যে আপনি মিথ্যাকে আশ্রয় করে ক্ষমতা এসেছিলেন। 2011 আপনাকে মানুষ সানন্দে আনেনি, কোনো বিকল্প নাই। বামেদের নিচুতলার কর্মীদের ঔদ্ধত্য অহংকারের পতন চেয়েছিল। আর এইবারেও যে মানুষ বিজেপি পশ্চিমবাংলায় অপরীক্ষিত, যদিও তারা কেন্দ্রে সরকার চালাচ্ছে, কিন্তু এইবারের যে রায়, সেই রায় আপনার বিরুদ্ধে ক্ষোভ, একরাশ ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, রাগ, অভিমান, ঘৃণা থেকে এই রায়। আর আপনার এরপরে আসি পতনের কারণ। আপনার আজকের এই পতনের জন্য যিনি মূল কাণ্ডারি, সেই শুভেন্দু অধিকারীর ডানা 2011 আসার পর থেকে নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, যার উপরে ভর করে এসেছিলেন, যার মূল কাণ্ডারি রথের সারথি ছিল সেই শুভেন্দু অধিকারী, 2016-তে আপনি আপনার আদরের ভাইপোকে ক্ষমতায় অলিন্দে আনার জন্য সেই শুভেন্দু অধিকারীর ডানা ছাড়তে শুরু করেছিলেন। তখন থেকেই আমরা বিশ্বাস করতাম, বিশেষত আমি বিশ্বাস করেছিলাম, আপনার পতন কিন্তু হতে চলেছে। শুভেন্দু ঠিকই বলতো যে আজকে অধিকারী পরিবার না থাকলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, তবু মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজনীতিটা করতে পারতেন না, আপনাকে আশ্রয় দিয়েছিল। আর আপনি কি করলেন? 2020-তে শুভেন্দু অধিকারী আপনার সমস্ত পদের মোহ চ্যালেঞ্জ করে বাঘের বাচ্চার মতো আপনার সমস্ত পদ থেকে অব্যাহতি দিয়ে, এমনকি বিধায়ক পদ থেকে, সমস্ত দপ্তরের মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে নিঃস্ব হয়ে আপনার
সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছে। আপনি শুভেন্দু অধিকারীকে রাজনীতি থেকে ব্যাপ্ত করে দেওয়ার জন্য, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য আপনি কি করলেন? নিজের ইগোর বসে নন্দীগ্রাম ছুটে গেলেন ভোটে দাঁড়াতে। নন্দীগ্রাম ছুটে গেলেন, যে কি হলো পরিণতি? আপনি হেরে গেলেন। তারপরে আপনি কি একটা মিথ্যা অপবাদ তুললেন যে আমি নাকি ওখানে হারিনি, আমাকে শেষের দিকে লোডশেডিং করে আমাকে হারিয়ে দিয়েছিল। শুভেন্দু অধিকারী তো আপনাকে আবারও চ্যালেঞ্জ করেছে এবারও 2026-এ, যে আপনার যদি সেই হারটা ঠিক হার ছিল না তাহলে আবার আসুন, আপনি বা আপনার ভাইপো আবার আসুন, এসে আমার বিরুদ্ধে আবার লড়ুন। কিন্তু আপনি সেই চ্যালেঞ্জটা দেখাতে সাহস করলেন না। আপনি তারই দলের, তারই একজন অনুগতকে তার কাছ থেকে প্রার্থী ধার করে সে পবিত্র করকে দাঁড় করালেন। উল্টে আপনাকে হারানোর জন্য শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রাম, আপনার নিজে ভবানীপুরে আপনার ঘরে যে আপনাকে হারানোর জন্যে বুক চিতিয়ে সেখানে দাঁড়িয়ে গেল ভবানীপুরে। কি হলো? শুভেন্দু আপনাকে বলে বলে গোল দিয়েছে ম্যাডাম, বলে বলে। 2020-তে আপনার সরকারের সমস্ত পদ ছেড়ে উনি এসেছিলেন। তারপর শুভেন্দু অধিকারীর সাকসেসটা দেখুন শুধু। অনেক তৃণমূলী নেতাদের বলতে শুনেছি আমি যে শুভেন্দু অধিকারী, যে অভিষেক ব্যানার্জি অনেক ট্যালেন্টেড। অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে শিশু একটা নখের যোগ্যিলয়। আজকে ভাইপো অভিষেক ব্যানার্জি আপনার দয়ায় সে ভাইপো, আপনার দয়ায় সে নেতা। 2016 সাল পর্যন্ত আপনি ঠিকই চালাচ্ছিলেন, কিন্তু ভাইপো এসে ভাড়া করা বুদ্ধিদাতা আইপ্যাককে নিয়ে এসে আবার আপনার সর্বনাশের শুরু করে দিয়েছে। আর আজ 3 থেকে 2021-এ 77 করেছে শুভেন্দু, আর আজকে 77 থেকে 200 পার। 77 থেকে 200 পার। এখনো আপনি নিজের মিথ্যাচার, অহংকার, ইগো পরিত্যাগ করতে হেরেও আপনি হার মানতে পারেননি। এটা আপনার সত্যাতে নাই। তাই এখনো নন্দীগ্রামে শেষ মুহূর্তে যখন আপনি হারতে চলেছেন 10ম রাউন্ডের পর থেকে, তখন আপনি নাটক করে ওখানে ঝামেলা করতে গেলেন, লোকজন নিয়েছে চেয়ার ছোনাছুটি করতে শুরু করে দিলেন, বললেন যে আমার এজেন্টকে নাকি বার করে দিয়েছে, আমাকে মেরেছে। আর কত মিথ্যাচার আপনি করবেন? হ্যাঁ, শেষ লগ্নেও আপনি পরাজয়ের শেষ লগ্নেও আপনার এই নোংরামির ধারাটাকে বজায় রাখলেন ম্যাডাম। এবার আসি শুভেন্দু ছাড়া অন্যান্য আপনার পরাজয়ের কারণ। আপনার হাতে 2021-এ বিপুল ম্যান্ডেট ছিল। 2011-তে ম্যান্ডেট দিয়ে আপনাকে ক্ষমতা এনেছে, তারপর 2016, তারপর 2021-এ আপনার হাতে প্রচুর ম্যান্ডেট। আপনি মনে করলে অনেক কিছু করতে পারতেন। বাংলার মানুষ আপনার উপরে ভরসা করে, বিশ্বাস করে আপনাকে এনেছিল। তারা আদর করে আপনাকে দিদি ডাকতো, দিদি বলো আদরের ডাক। সেই দিদির ডাকটা আপনার পছন্দ হলো না। আপনি দিদি থেকে কখন যে পিসি হয়ে গেলেন, ভাইপোর পিসি, সেটা আপনিই জানেন। আপনি কি অন্যায় করেননি বলুন তো? সর্বস্তরের মানুষকে আপনি খেপিয়েছেন। চাকরিজীবীরা যখন দিনের পর দিন আন্দোলন করছে, তখন তাদেরকে আপনি বা আপনার দলের লোকেরা কুকুর বলে সম্বোধন করে বলেছে ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করবেন না। আর কি দিনের পর দিন আপনার মদতে আপনার মন্ত্রিসভার একের পর এক নেতা মন্ত্রী শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, আপনার ভাইপো কয়লা পাচার, আপনার নিচু থেকে উঁচু স্তরের সমস্ত স্তরের সর্বস্তরের নেতারা
পঞ্চায়েত মেম্বার থেকে আরম্ভ করে সব কাটমানি সিন্ডিকেটে ভালো মতো হাত পাকিয়ে নিয়েছেন। আপনি তাদেরকে কোনোভাবে নিরস্ত করার চেষ্টা করেননি, বরং সেখান থেকে আপনি 75-25 এই রেশিওতে পয়সা লুটেছেন, দিয়ে শান্তিনিকেতন প্রাসাদ বাড়ি বানিয়েছেন আপনার ভাইপো। আপনি তখন কি করলেন? মানুষের এই ক্ষোভকে 16-র পর থেকে 17-18 পর থেকে মানুষের ক্ষোভকে আপনি ধামাচাপা দেওয়ার জন্য দমন পীড়ন নীতি নিলেন। ভাবলেন এইভাবেই একবার জিতে এসেছি, পুলিশ প্রশাসন আপনার হাতে, আপনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দমন পীড়ন নীতি নিয়ে চলতে থাকলেন। তাতেও যখন আলগা হতে থাকছে, তখন আপনি কি করলেন না, মানুষকে ভাতা দিয়ে, বিশেষত মহিলাদের ভাতা দিয়ে, মহিলাদের মানুষ বলে জ্ঞান না করে তাদেরকে আপনি একজন একটা প্রোডাক্ট হিসাবে, একটা দ্রব্য হিসেবে তাদেরকে পয়সা দিয়ে আপনি কিনতে চাইলেন, কিনে নিতে চাইলেন। মানুষ আপনাকে সংশোধনের অনেক, ভাববেন না আপনি 21-15 বছর এমনি এমনি মানুষ আপনাকে সংশোধনের সুযোগ দিয়েছে, কিন্তু আপনি সংশোধন হতে পারেননি। মনে আছে ম্যাডাম? সেই কর্মহীন বেকার, তাদের দিনের পর দিন 26,000 চাকরি চুরি, হ্যাঁ, চারদিকে ধর্ষণ, নারী ধর্ষণ, নির্যাতন, সেখানে আপনি কি করলেন? সম্মান দেওয়ার পর তাদের রেট বেঁধে দিলেন ধর্ষণের। এত% ধর্ষণ হলে এত 50,000, এত% হলে 1 লাখ, ধর্ষণে মৃত্যু হলে 10 লাখ। আপনি চেয়েছিলেন অভয়ার মাকেও কিনতে, কিন্তু অভয়ার মা রাজি হয়নি। অভয়ার সে অভিশপ্ত ভয়ঙ্কর রাতের আর্তনাদ আপনাকে একটুও বিচলিত তো করেইনি, উল্টে আপনি নিজ উদ্যোগে সেই তদন্ত ধামাচাপা দেওয়ার সুবন্দোবস্ত করলেন। আর এই আর কি ভোটের যখন এখন 2026-এ যখন ভোট প্রচারে বেরিয়ে আপনি কি করলেন? 15 বছর শাসন করার পর এদিকে আপনি বলতেন যে আমি সব উন্নয়ন করে দিয়েছি, নানা রকমের ভেকের প্রকল্প আপনি নিয়ে এলেন, হ্যাঁ, পাড়ায় সমাধান, আমাদের যুবশ্রী, কন্যাশ্রী, অমুকশ্রী, ঢ্যাঁকশ্রী, শ্রীয়ের বন্যা বই দিলেন। কিন্তু সম্প্রতি পাড়ায় সমাধানে কোনো জায়গায় আপনার নেতারা, ছোট বড় নেতারা 1 কোদাল মাটি ফেলেছে কিনা আমার সন্দেহ আছে। আপনি ওই বিভিন্ন সরকারি পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায় বিভিন্ন রকমের প্রকল্প চালু করে নেতা মন্ত্রীদিকে সেই টাকাগুলোকে ভাগাভাগি করে লুটের বন্দোবস্ত করলেন। এইভাবে যখন আপনি ভোটের ময়দানে 15 বছর শাসনের পরেও কোনো সাফল্যের নিদর্শন প্রচার করতে পারছেন না, তখন আপনি কি একটা মিথ্যা একটা রব আপনি নিয়ে চলে এলেন যে এসআইআরে নাকি অনেক মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, অনেক মানুষের নাম বেটে দিচ্ছে, অন্যায় করছে, এই করছে, সেই করছে। মনে পড়ে ম্যাডাম, আপনি সম্ভবত জ্যোতি বসুর আমলেই হয়তো হবে, আপনি সংসদে দাঁড়িয়ে আপনি স্পিকারের টেবিলের দিকে কাগজের তারা ছুঁড়ে মেরেছিলেন যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে, যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভোটে বারবার সিপিএম জিতে। মনে পড়ে? তখন আপনি বিরোধী নেত্রী ছিলেন। আজকে সেই ভোটার লিস্ট সংশোধন, সেই প্রকৃত ভারতীয় নাগরিক যারা পশ্চিমবঙ্গবাসী, যারা ভারতের জল জমি জঙ্গলের উপরে যাদের প্রকৃত অধিকার থাকা দরকার, তাদের জন্য সে এসআইআর, যারা পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্য বাসস্থান, জল ব্যবহার করবে, অথচ যারা জিহাদিদের হয়ে গোলা, বাংলাদেশের হয়ে, পাকিস্তানের হয়ে গোলা ফাটাবে, তাদের হয়ে আপনি ব্যাটন ধরলেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, আপনি তাদেরও কোনো উন্নতি করেনি, তাদেরকে শুধু তেজ পাতার মতো ব্যবহার করেছেন। তারাও আজকে আপনার দিকে মুখ ফিটিয়ে দিয়েছে কিছু কিছু জায়গায়। তাদের ভোটও ম্যাডাম এই ভোটে আপনি পাননি সবটা। আর যে নারীদিকে কিনতে চেয়েছিলেন, সেই নারীরা, হিন্দু নারীরা আজকে ভয় ভীতি কাটিয়ে আপনার বিরুদ্ধে আজকে
সোচ্চার হয়ে গোপনে তারা প্রতিবাদ জানিয়েছে ব্যালটে। আপনি এসআইআর বানচাল করার জন্য কোনো নির্বাচন কমিশনকে সহযোগিতা করেননি, শুধু বিরোধিতার পর বিরোধিতা করেছেন। তাতেও যখন এসআইআর হয়ে গেল, আপনি বলেছিলেন যে এসআইআর করতে দেবো না, এসআইআর হয়ে গেল, তখন আপনি লাস্ট অস্ত্র হিসেবে মানুষকে হাস্যকর একটা মিথ্যা বয়ান খাওয়াতে শুরু করলেন। কি না, বিজেপি এলে নাকি মাছ মাংস খেতে দেবেন। আরে বাবা, আমি তো সম্প্রতি কিছুদিন আগে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন অনেক জায়গা ঘুরে এলাম। কই, আমি তো চিকেন বিরিয়ানি খেয়ে এলাম দিল্লিতে। কেন আর কতদিন আপনি আপনার এই মিথ্যাচার দীর্ঘদিন ধরে সইতে সইতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে ও বিরক্ত হয়ে পড়েছে। তাই আপনার বিরুদ্ধে চরম ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ আজকের এই রায়। আপনার বয়স হয়েছে, আপনি বিশ্রাম নিন। পশ্চিমবঙ্গবাসী আজকে মুক্তি পেয়েছে। আর আপনার আদরের ভাইপো এই কদিন আগে বিভিন্ন সময় যে ধরনের পশ্চিমবঙ্গবাসী মানুষকে পশ্চিমবঙ্গটা নিজের বাপুতি সম্পদ ভেবে যেভাবে হুমকি দিয়েছে, সেগুলো মানুষ ভুলেনি। ভোটের সময় কি বলেছে যে, আর আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে কম তুইতাকারি করেছেন। আর আপনার ভাইপো বলেছে যে এরপরে 4 তারিখে যদি পশ্চিমবঙ্গের মাটিতে কোনো বিজেপির বাচ্চা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। ওই আপনার ভাইপো কাল তো কাউন্টিং সেন্টারে গিয়ে আপনার ভাইপোকে তো সবাই থুতু চিটিছে। এটা আমি সমর্থন করি না, কিন্তু ভাবুন, ওই জন্য নজরুলের একটা গান মনে পড়ে, ম্যাডাম, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা যায়। এটা মনে রাখবেন, নিজের শরীরের প্রতি যত্ন নিন। অনেক রাজনীতি করলেন পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে, এবারে আপনার এই মিথ্যার ললিপপ দেখানো বন্ধ করুন, বিশ্রাম নিন। ধন্যবাদ।